নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কার্যত মৌচাকে ঢিল ছুঁড়েছেন এবং সেনাপ্রধানের যে বক্তব্য, সেই বক্তব্য কার্যত ভাইরাল হয়েছে। শুধু বাংলাদেশে নয়, আমাদের দেশেও বহু মানুষ সেই বক্তব্য শুনেছেন এবং ভারতের সবকটি বহুল প্রচলিত সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে খবর করা হয়েছে। আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় এই খবরটি আছে। সেনাপ্রধান যে কথাটি বলেছেন বা যে কথাগুলো বলেছেন, কবির ভাষায় বলতে গেলে হয়, গোপন কথাটি রবে না গোপনে। কি কি বলেছেন সেনাপ্রধান? আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আমার এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Last 7-8 months, I had enough. দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করেন। উই ডোন্ট ওয়ান্ট টু হেড, ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। প্রথম কথা, আমার যে জিনিসটা সব থেকে তাৎপর্যপূর্ণ লেগেছে, হুঁশিয়ারির সুরে সেনাপ্রধান বলেছে, আপনাদের সতর্ক করে দিচ্ছি, ওই পথে যেতে চাই না, যাওয়ার ইচ্ছাও নেই, বাধ্য করবেন না। কাদের উদ্দেশ্যে বললেন? আমার ধারণা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যারা যারা শরিক আছেন তাদের উদ্দেশ্যে বললেন। ওই পথ বলতে কি বুঝিয়েছেন সেনাপ্রধান? ওই পথ বলতে সেনাপ্রধান বুঝিয়েছেন মার্শাল ল। আমি কয়েকদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমার কাছে খবর আছে, এবং সাংবাদিক সুবীর ভৌমিক একটি আর্টিকেলও লিখেছেন, যাতে আমার বক্তব্যই মোটামুটি উঠে এসছে, যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সামনে রেখে সেনাপ্রধান বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে তার উপর একটা নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছেন। তিনি নির্বাচনের কথা প্রথম দিন থেকে বলেছেন, একটা টাইম লাইন ফিক্স করে দিয়েছিলেন। প্রথমবার বললেন রয়টারকে দেওয়া সাক্ষাৎকারে, যখন প্রফেসর ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেছেন, তিনি টাইম লাইন বেঁধে দিয়েছিলেন 15 মাস থেকে 18 মাসের মধ্যে দেশে নির্বাচন করতে হবে। ইউনূস সরকার যে নির্বাচনটাকে পিছোতে চাইছে, সংস্কারের ধুয়ো তুলে ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছে, সেটা সেনাপ্রধান বুঝেছিলেন। বুঝেই তিনি কিন্তু এই বক্তব্য রেখেছিলেন। যতদিন যাচ্ছে সেনাপ্রধানের সঙ্গে ইউনূসের সম্পর্কের অবনতি হয়েছে এবং
ইউনূস যদি সেনাপ্রধানের কথা না শুনতেন তাহলে রাষ্ট্রপতিকে সামনে রেখে সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারকে বরখাস্ত করার কথাও ভাবছিলেন। বরখাস্ত করার পর একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি হতো, সব রাজনৈতিক দলের সদস্যরা থাকতেন, সিভিল সোসাইটি থাকতো, তারা একটা নির্বাচন করতেন। আপনারা যদি সেনাপ্রধানের বক্তব্য খুঁটিয়ে শোনেন, আমিও শুনেছি, তাহলে দেখবেন তিনি ইউনূসকে ডক্টর ইউনূস বলে সম্বোধন করেছেন, মাননীয় শব্দটুকুও ব্যবহার করেননি এবং বলেননি যে মাননীয় প্রধান মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। আমি মনে করি সচেতনভাবেই মাননীয় শব্দটাও ব্যবহার করেননি সেনাপ্রধান, মুখ্য উপদেষ্টাও ব্যবহার করেননি, শুধু বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি নির্বাচনের ব্যাপারে যে টাইম লাইনটা দিয়েছিলেন, ডক্টর ইউনূস মোর অর লেস এগ্রিজ টু হিজ ফর্মুলা। এবং আরেকটা কথা, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ মানে কি? অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ সবকটি স্বীকৃত রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশ নেবে, আওয়ামী লীগও নেবে। কারণ পশ্চিমের দেশ, আমরা, পৃথিবীর সমস্ত দেশই চাইছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন হোক এবং সব দল যাতে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় সেটা নিশ্চিত করা হোক। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, এটা আমি অনেকবার বলছি, আমরা বলছি। সেনাপ্রধানের বক্তব্যে তারই প্রতিফলন আমরা দেখলাম। আওয়ামী লীগকে পতিত স্বৈরাচার বলা হচ্ছে, ফাইন, বলতেই পারেন। আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা নয়। শেখ হাসিনার জমানায় অনেক রকম অপকীর্তি হয়েছে, এটাও ঠিক। কিন্তু বাংলাদেশের একটা অংশ আওয়ামী লীগকে বলছে পতিত স্বৈরাচার, তাকে নিষিদ্ধ করতে হবে। ছাত্ররা বলছে, ইউনূসের মনের কথাও তাই, অনেক উপদেষ্টাও তাই বলছেন। আওয়ামী লীগ সত্যিই পতিত স্বৈরাচার কিনা, তারা স্বৈরাচারের দোসর যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বাংলাদেশের মানুষ সমর্থন করেন কি করেন না সেটা তখনই চূড়ান্ত হবে যখন নির্বাচনের ফলাফল বেরোবে, যখন মানুষ নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলাদেশের জন্য একটা সরকার তৈরি করবে। যদি দেখা যায় নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, হয়ে গেল। আবার যদি দেখা যায় আওয়ামী লীগ প্রত্যাশার তুলনায় ভালো ফল করেছে, তখন কিন্তু সবাইকে সেই ফলাফল মেনে নিতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। গায়ের জোরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূস এবং তার সহযোগীরা যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের নামে প্রহসন করতে চান, সেই নির্বাচনকে কেউ স্বীকৃতি দেবে না এবং সেই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার আসে, সেই সরকারকেও ভারতবর্ষ কেন, পশ্চিম দুনিয়া, সারা বিশ্বও স্বীকৃতি দেবে না। সেই জন্য সেনাপ্রধান তার বক্তব্যে এই সত্যটার প্রতিফলন হয়েছে। দেখুন, এই যে বিডিআর হত্যাকাণ্ড 2009 সালে হয়েছিল, আমাদের পরিষ্কার মনে আছে। প্রচুর খবরাখবর সেই সময় লেখা হয়েছিল, দেখানো হয়েছিল, কনস্পিরেসি থিওরি এসছিল। বিএনপির বক্তব্য, শেখ হাসিনা সংগঠিতভাবে সেনা অফিসার এবং তার পরিবারের সদস্যদের এই হত্যাকাণ্ড করিয়েছেন, শেখ হাসিনার মদতে এই হত্যাকাণ্ড হয়েছিল। বিএনপি, এই জামাতের মত হচ্ছে ভারতের নীল নকশায় ভাড়াটে খুনিরা সেনা অফিসারদের এবং তার পরিবারের সদস্যদের খুন করেছিল। সেনাপ্রধান কি বললেন? যে বিডিআর এর সদস্যরাই খুন করেছিল, এটা নিয়ে আর মনে কোনো সংশয় নেই, কোনো ইফ, কোনো বাট এসবের জায়গা নেই। তারপরেও যদি মনে হয় যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ছিল, কোনো রাজনৈতিক দলের ভূমিকা ছিল, তদন্ত কমিশন আছে, সেই তদন্ত কমিশন সবকিছু বিচার করে তাদের সিদ্ধান্ত জানাবেন।
কিন্তু বিডিআর এর সদস্যরা যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল সেটা প্রতিষ্ঠিত সত্য, সেনাপ্রধানের বক্তব্যে এই কথাটা উঠে এসছে। 2, 3, দেখুন বাংলাদেশের পুলিশ বাহিনী বলুন, র্যাব বলুন, ডিজিএফআই বলুন, এনএসআই বলুন, তারা এখন ভয়ে কাঁপছে। বিশেষ করে পুলিশ এখনো কাজে ফিরতে পারেনি, প্রচুর পুলিশকে হত্যা করা হয়েছে, মিথ্যা মামলায় অনেক পুলিশ কর্মীকে ফাঁসানো হয়েছে। অর্থাৎ সর্বত্র একটা দ্বিধার ভাব। পুলিশ কর্মীরা এই জড়তা কাটিয়ে আবার কাজে যোগ দিতে পারেননি, যোগ দিলেও কার্যত তারা অনেকটাই নিজেদের গুটিয়ে রেখেছেন। দেখুন যারা অত্যাচার, হত্যাকাণ্ড, গুম, খুন এইসবের সঙ্গে যুক্ত তাদের বিচার হোক, এটা আমরা চাই, সবাই চায়, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটাই চায়, সেনাপ্রধানও বলেছেন। কিন্তু তার মানে আপনি প্রতিষ্ঠানকে আন্ডারমাইন করতে পারেন না। দেখবেন ভারতবর্ষে কিছু রাজনৈতিক দল আছে, নির্বাচনে হারলে পরে তারা নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলে, আবার যখন তারা জেতে তখন কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তাদের মনে কোনো প্রশ্ন থাকে না। যখন মানুষ তাদের প্রত্যাখ্যান করে, সেই প্রত্যাখ্যানটা তারা মেনে নিতে পারেন না, অজুহাত দেন নির্বাচন কমিশনের ভূমিকা পক্ষপাত দুষ্ট ছিল। এতে কি হয়, নির্বাচন কমিশন নামক প্রতিষ্ঠান, আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম, আন্ডারমাইন করা হয়। ভারতবর্ষে বর্তমানে বিরোধী রাজনৈতিক দলগুলো লাগাতার এই কাজটা করে আসছে, একের পর এক নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে, কিন্তু মানুষের রায় তারা কিছুতেই খোলা মনে মানতে পারেন না। তারা সবসময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাদা গাদা অভিযোগ তুলে মানুষের রায় মানতে অস্বীকার করে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বাংলাদেশের পুলিশ, ডিজিএফআই, র্যাব, এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু সব পুলিশ কর্মী, ডিজিএফআই এর সবাই, র্যাবের সবাই তো গুম খুন সঙ্গে যুক্ত নয়। যারা যুক্ত তাদেরকে বিচারের প্রক্রিয়ায় আনতে হবে, কিন্তু কখনোই কোনো প্রতিষ্ঠানকে আন্ডারমাইন করা যাবে না, এটাই কিন্তু সেনাপ্রধান বলেছেন। আমি মনে করি খুব যুক্তিযুক্ত বক্তব্য। এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তার কারণ হচ্ছে পারস্পরিক মতবিরোধ, ক্ষমতা দখলের জন্য অনেকেই লালায়িত, অনেকেই অভ্যুত্থানকে বিপ্লব বলে চালাতে চাইছেন, অনেকে বিপ্লবী সরকার করতে চাইছেন, অনেকে এই অসাংবিধানিক অনির্বাচিত সরকারকে টিকিয়ে রেখে নিজেদের খোয়াব যাতে পূর্ণ হয় সেই আশা করছেন। সেনাপ্রধান কিন্তু তাদের সব স্বপ্ন, সব আশায় জল ঢেলে দিয়েছেন, গ্যালন গ্যালন জল। প্রথম কথা, বাংলাদেশে জুলাই অগাস্টে যেটা হয়েছে সেটা অভ্যুত্থান, সেটা বিপ্লব নয়। যারা এটাকে বিপ্লব বলছেন তারা বিপ্লব বলতে ঠিক কি বোঝায় সে সম্পর্কে তাদের কোনো সম্যক ধারণা নেই, এবং বিপ্লবী সরকার গঠনের দুয়ো তুলে তারা বেআইনিভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাইছেন। একজন বামপন্থী চিন্তাবিদ আছেন, অনেকেরই পরামর্শদাতা, পথপ্রদর্শক, তার নাম ফারহান মাঝার। এই ভদ্রলোক একসময় আগুন খেকো বিপ্লবী ছিলেন। আমাদের দেশে, বিশেষ করে কলকাতা শহরে, পশ্চিমবঙ্গে ৭-এর দশকে যে নকশাল আন্দোলন হয়েছিল, সেই ভদ্রলোক সেই সময় এই নকশাল আন্দোলনের দেখে উজ্জীবিত হয়েছিলেন। এখানকার অতি বাম নেতাদের সঙ্গে একসময় তার যোগাযোগ ছিল। ৯-এর দশকের গোড়ায় আনসার বিদ্রোহ করার চেষ্টা করেছিলেন, তারপরে দেশ ছাড়তে বাধ্য হন। পরে দেশে ফিরে এসে তিনি তার বিপ্লবী সত্তাটাকে আলমারিতে ঢুকিয়ে এখন ধর্মগুরুর রূপ পরিগ্রহ করেছেন। এখন তার বক্তব্য হচ্ছে ধর্মনিরপেক্ষতা হচ্ছে গলায় পেঁচানো বিষধর সাপের মতো ভয়ঙ্কর। এই ধরনের বামপন্থী লোকরা ভবিষ্যতে ভীষণ রকম র্যাডিক্যাল হয়ে যায়। এরাই কিন্তু ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে, ছাত্রদের সামনে রেখে তাদেরকে উস্কে দিয়ে নির্বাচনকে পণ্ড করে বিপ্লবী সরকার গঠনের ভুয়ো দাবি তুলে। সেনাপ্রধান অনেকের
সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছেন। অর্থাৎ পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান, সুধার যাও, যদি না কোর্স কারেকশন করো ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। আবার একই সঙ্গে বলেছেন যে আমার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই, বিগত 7-8 মাস যা চলেছে এনাফ ইজ এনাফ, সেনা এখন সেনা নিবাসে ফিরতে চায়। বাংলাদেশকে স্থিতিশীল করাই সেনাবাহিনীর দায়িত্ব, সেটা একা সেনাবাহিনী পারবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। এবং স্থিতাবস্থা তখনই ফিরবে যখন গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচিত সরকার হবে। নান্য পন্থা, এর বাইরে কোনো উপায় নেই। প্রতারক ইউনূস নানা রকম ছল কৌশল করে নির্বাচন পিছিয়ে দিচ্ছে। রমজান মাস আসছে, দেখবেন এর আগেই ও বাধ্য হবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে। যদি রোডম্যাপ না ঘোষণা করে তাহলে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশে থাকবে না, থাকবে না, জোরের সঙ্গে বললাম। এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সব রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। প্রয়োজনে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা থাকবে, আন্তর্জাতিক বাহিনী থাকবে, যাতে প্রত্যেক বাংলাদেশি যাদের ভোটাধিকার আছে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। আওয়ামী লীগের সময় বিশেষ করে শেষ দুটো নির্বাচনকে ঘিরে বুড়ি বুড়ি প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্ন ওঠা মোটেই অসঙ্গত নয়। ক্ষমতার দম্ভে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং তার ওই যে কোটেরি, তারা গণতান্ত্রিক রীতিনীতি মূল্যবোধকে পদদলিত করেছে। এটা বাংলাদেশের মানুষের একটা বড় অংশের অভিযোগ। তার পুনরাবৃত্তি আমরা চাই না। কিন্তু আওয়ামী লীগ যখন তারা কোণঠাসা অবস্থায় থাকে তখনও 27% ভোট পায়, আর যখন তারা মোটামুটি ভালো জায়গায় থাকে তখন 40%-এর কাছাকাছি ভোট পায়। 27% মানে আপনার ভোটারদের 1/3। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে 1/3 ভোটার ভোট দেবেন না? হয় নাকি? সেই নির্বাচনকে কেউ স্বীকৃতি দেয়? আমরা তো দেব না, আমেরিকাও দেবে না, ইউরোপীয় ইউনিয়নও দেবে না। শুধু ইউনূসের ছকটা কি ছিল? আন্তর্জাতিক ভাষা দিবসে রাষ্ট্রপতিকে অপমান করল। আন্তর্জাতিক ভাষা দিবস সবার কাছে আবেগের বিষয়। এপার বাংলা ওপার বাংলা সমস্ত বিশ্বের যারা ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত, মাতৃভাষার জন্য যারা সোচ্চার, সেই রকম একটা দিনে দেশের সাংবিধানিক প্রধানকে ইউনূস অপমান করলো রীতিনীতি ভেঙে। অর্থাৎ রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে অপমানিত হয়ে যদি পদত্যাগ করেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন, তিনি ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করবেন। অর্থাৎ ইউনূসের যে 6 বছর চর্বচস্য লেজ্জ পেয় করার পরিকল্পনা তখন সফল হবে। কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করবেন না। সেনাবাহিনী রাষ্ট্রপতির পাশে আছে এবং রাষ্ট্রপতি সরকারকে বরখাস্ত করতে পারে, সেনাবাহিনীকে মার্শাল ল চালু করার ব্যাপার হতে পারে, যাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী আরো কঠোরভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। এবং বাংলাদেশে যে নরকগুলজার চলছে, একজন অটো চালককে মুন্ডুচ্ছেদ করা হয়েছে, জঙ্গি জেহাদিরা ঘুরে বেড়াচ্ছে, হোলি আরিজান কাফের সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত সন্ত্রাসীরা জেল মুক্তি হয়েছে, জসিমউদ্দিন রহমানিকে মুক্তি দিয়ে দিয়েছে। 400 থানা থেকে যে অস্ত্র লুট হয়েছিল সেই অস্ত্র 10% ফেরত যায়নি। মাতৃশক্তি লাঞ্ছিত ধর্ষিত হচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, যশোর, রাজশাহী সব জায়গায় এক অবস্থা। আমি তো বলবো বাংলাদেশে এখন যাবেন না, খুব দরকার না পড়লে। কারণ আপনার পৈতৃক প্রাণটা নিয়ে আপনি ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু আমার খুব সংশয় আছে। এই যখন প্রেক্ষিত, তখন সেনাপ্রধানের এই বক্তব্য কার্যত বাংলাদেশের ঘরোয়া রাজনীতিকে আন্দোলিত করে দিয়েছে
এবং ভারতবর্ষও তার অভিঘাত পড়েছে, এবং আন্তর্জাতিক গণমাধ্যমও সেনা প্রধানের এই বক্তব্যকে তাদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করছে। দেখুন, বাংলাদেশের সেনাবাহিনী ডাইরেক্টলি আর ক্ষমতা অধিগ্রহণ করবে না, কারণ গণতান্ত্রিক দেশে সেনা শাসন কখনোই কাঙ্ক্ষিত নয় এবং তার রিপারকিউশন খুব মারাত্মক হয়। সেনা জানে, সুযোগ তো ছিল 5ই অগস্টের পর, সেনা তো টেক ওভার করতে পারত, সেনাবাহিনীর ভিতরেও চাপ ছিল, বাইরেও চাপ ছিল, কিন্তু ওয়াকারুজ্জামান সেই টেম্পটেশনটাকে রুখতে পেরেছেন। তাই তিনি বলছেন যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই, এবং এটাও বলেছেন সেনাবাহিনীর প্রতি লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না বিষয়ে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Those last 7-8 months, I had enough. সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে ইয়া করছে, নেভি এয়ারফোর্স অল, উই অল। আমার প্রতি অনেকের বিদ্বেষ আছে। তিনি যে মৌচাকে ঢিলটা ছুঁড়েছেন সেনা প্রধান জানেন। বললেন যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন, তারা না থাকলেই ভালো হতো, মনের কথাটা বললাম। খুব সচেতনভাবে 25শে ফেব্রুয়ারি তারিখটা সেনা প্রধান বেছে নিয়েছেন, তার এই বার্তাগুলো যাতে লাউড অ্যান্ড ক্লিয়ার হয়ে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছয়, সুদি ইউনুস তার সহযোগীদের কানে গিয়ে পৌঁছয়। অর্থাৎ সুদি ইউনুসের ডেজ আর গেটিং নাম্বার। সেনা প্রধানকে ভারতের দালাল বলে দেওয়া হবে, কারণ ভারত নির্বাচন চাইছে। এই সরকারকে আমরা পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দেব না। এই সরকারের সঙ্গে আমাদের কাজ চালানো গোছের সম্পর্ক আছে, কিন্তু গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের মানুষ যে সরকারই তৈরি করুন না কেন, নির্বাচিত করুন না কেন, সেই সরকারের সঙ্গে আমাদের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক থাকবে। আমরা প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় চাই। সেটা তখনই সম্ভব যখন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে একটা সরকার বাংলাদেশে গঠিত হবে। সেনাপ্রধান এই কথাটাই বলেছেন। আমি নিশ্চিত তাকে ভারতের দালাল বলে দাগিয়ে দেওয়া হবে।